Hello everyone, welcome to my platform. আমি হৈমন্তিকা দাস and currently working as WBCS Executive Officer. Today is 5th May 2025 and আজকে দাঁড়িয়ে আমরা হিন্দু এবং আনন্দবাজার নিউজ পেপারের এডিটোরিয়াল এবং ডেইলি নিউজ অ্যানালিসিস করব। আজকের এডিটোরিয়াল থেকে ডেইলি নিউজ থেকে আমার মনে হয় তোমরা অনেক কিছু নতুন শিখতে পারবে এবং দ্যাট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড বেটার দ্য কারেন্ট অ্যাফেয়ার্স। তো দেরি না করে শুরু করা যাক আজকের এডিটোরিয়াল ডিসকাশন। প্রথমত উইল স্টার্ট ফ্রম দ্য বেঙ্গলি এডিটোরিয়াল, যেটা হচ্ছে এইটা। প্রথম দেখো, এটা আনন্দবাজার নিউজ পেপারের এডিটোরিয়াল পেজ বা সম্পাদকীয় পত্রিকা। প্রথমত কয়েকটি এডিটোরিয়াল আমরা আজকে পড়বো। প্রথমত গণতন্ত্রের বিপদ, এই এডিটোরিয়াল থেকে একটা পার্টিকুলার সংবিধানের আর্টিকেলের উপর লেখা হয়েছে, সেটা আমরা ডিসকাস করব। নেক্সট ছুটির অনুদান, আমরা ওয়েস্ট বেঙ্গলে যে গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয় সেই বিষয়ে একটা আর্টিকেল। দাম্পত্যের আড়ালে হিংসা, এখান থেকে আমরা কিছু ফ্যাকচুয়াল ইভেন্টস নেব বা ফ্যাক্টস নেব। নেক্সট না শিক্ষক না শিক্ষা, এখানে শিক্ষা জগতের যে একটা ভয়াবহতা সম্বন্ধে আলোচনা করা হয়েছে, এটা আমরা পড়বো। কিন্তু বেশ কিছু জায়গায় এটা এমন কিছু তথ্য আছে যেটা আমার মনে হয়েছে অনেকটা বেশি পলিটিক্যাল নিউজ, দ্যাটস ওয়াই আমি ডিসকাশন করব না, বা তোমরা যদি চাও নিজেদের মতো করে ডেটাটা করে নিতে পারো। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রথম শুরু করব দাম্পত্যের আড়ালে হিংসা, এই এডিটোরিয়ালটা দিয়ে, দুর্বা বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো এই জায়গায় দাঁড়িয়ে যে ঘটনাবলী নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে খুব বেশি প্রাসঙ্গিক না, বাট একটা মানুষ হিসাবে আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো টু রিড দিস এই জায়গা, কারণ এই জায়গা থেকে তোমরা বেশ কিছু নতুন পার্সপেক্টিভ সম্বন্ধে জানতে পারবে এবং কি কি ভাবে আজও সমাজে, সেটি স্ত্রী হতে পারে বা সেটি একজন হাজবেন্ড বা ওয়াইফ, কি কি ধরনের দাম্পত্য প্রবলেম হতে পারে সেই বিষয় নিয়ে ভীষণ সুন্দরভাবে এই এডিটোরিয়ালটা লেখা হয়েছে। আমাদের পরীক্ষার জন্য যে জায়গাটা দরকার সেটা হচ্ছে এই মার্ক পোর্শনটা, যেটা হচ্ছে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে। এই নামটা তোমরা অনেকেই শুনে থাকতে পারো। এর যে 5th এডিশন বেরিয়েছিল, অর্থাৎ পঞ্চম জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা 2019 থেকে 21-এর এই যে সমীক্ষা বেরিয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের দেশে, এদেশে মেয়েরা বিবাহিত বা কোনো সময় বিবাহিত ছিলেন, তাদের 29% কিন্তু স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে ভারতের মতো দেশে ঘনিষ্ঠ সঙ্গীর দ্বারা হিংসার ঘটনা, নারী হিংসার সব ঘটনার 26%, অর্থাৎ টোটাল যে ডোমেস্টিক ভায়োলেন্স বা উইমেন হ্যারাসমেন্ট হয় তার 26% কিন্তু হ্যারাসমেন্ট দেখা যাচ্ছে সে তার পার্টনারের থেকে কোনো ভায়োলেন্ট ট্রিটমেন্ট পাচ্ছে। নেক্সট এই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে যেসব মহিলাদের শিক্ষাগত যোগ্যতা, চাকরি বা রোজগার স্বামীর থেকে বেশি, তারা কিন্তু বারবার দেখা যাচ্ছে বিবাহিত জীবনে স্বামীর মারধরের শিকার হচ্ছেন। এই ডেটা কে বলছে? ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে। তো এই জায়গায় দাঁড়িয়ে অনেক সময় কিন্তু আমরা বাইরে থেকে দেখে মনে হয় গৃহস্থ হিংসা মানে হয়তো যায় ঝগড়া, অর্থাৎ সিস্টার ইন লস যারা থাকে তাদের মধ্যে ঝগড়া, শাশুড়ি বৌমার ঝগড়া, এগুলোর বাইরেও কিন্তু এই ধরনের ঝগড়ায় আজও সমাজ মনে করে যে সেই জায়গায় কিন্তু প্রতিটি মেয়ের কর্তব্য সেগুলোকে মানিয়ে চলা এবং লুকিয়ে চলা। তো এই একটা ডেটা। এবং নেক্সট যে ডেটাটার কথা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে হোয়াট উই ক্যান ডু। সেটা হচ্ছে বর্তমানে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের স্কুল লেভেলের এডুকেশনে কিন্তু সেক্স এডুকেশন এবং অ্যাডোলেসেন্ট এডুকেশন এই সম্বন্ধে কিন্তু প্রপার ডিসকাশন হওয়া দরকার। আমাদের যারা সন্তান, যারা স্কুলে যাচ্ছে, সেটা মেয়ে সন্তান হতে পারে, কন্যা সন্তান হতে পারে বা ছেলে সন্তান হতে পারে, তাদের কিন্তু প্রপার সেক্স এডুকেশন দরকার, যেটা এখানে লেখা হয়েছে। প্রপার এই বিষয়ে কিন্তু গাইডলাইন্স পেশ করা হয়েছে ইউনেস্কোর তরফ থেকে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করার প্রয়োজন আছে। স্কুল শিক্ষক, বাবা মা কারোর কাছ থেকে কিন্তু এই বিষয়ে শিক্ষা কিন্তু ছেলেমেয়েরা বর্তমান প্রজন্ম পাচ্ছে না, ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু কিছু বিকৃত মানসিকতা তাদের মধ্যে অচিরেই অনেকের অজান্তেই জন্মাচ্ছে, যেটা কিন্তু সাফারার হচ্ছে একটা ম্যারিড লাইফ। তো এই জায়গাটা কিন্তু ভুক্তভোগী হচ্ছেন, যার ফলে সমাজের প্রতিটি স্তরের মানুষ। শেষ এই জায়গায় যে এডিটোরিয়ালটা লেখা হয়েছে, বোধহয় সময় এসেছে চোখের এবং মনের ঠুলি সরিয়ে এই বিষয়গুলিকে নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করার পাশাপাশি বিভিন্ন বেসরকারি বা স্বেচ্ছাসেবী সংস্থা যারা কাজ করছেন নিয়মিত সচেতনতা শিবির করতে হবে। গৃহস্থ হিংসা, লিঙ্গ অসামন্য প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করতে হবে এবং আলোচনার মাধ্যমে কিন্তু সমাজে মেয়েদেরকে কিন্তু অর্থপূর্ণভাবে আমরা সচেতন করতে পারবো এই বিষয়গুলিকে নিয়ে। এবং
সেই জায়গায় কিন্তু মেয়েদের যৌন স্বাস্থ্য এবং যৌনতায় তাদের যে নিজস্ব যে অধিকার রক্ষা, এই বিষয়গুলোকে কিন্তু আমাদের আলোচনা কিন্তু অবশ্যই করা দরকার সমাজ স্তরে, এবং সেই জায়গাটা নিয়ে এই বিষয়ে আলোকপাত করা হয়েছে। একটি সাম্যময় ন্যায়সঙ্গত সমাজ গড়ে তুলতে সেটি সহায়তা করবে এবং এমনকি একটি সম্মিলিত আত্মদর্শন গড়ে তুলতে আমরা প্রত্যেকের কাছে দায়বদ্ধ। লাস্ট লাইনটার অর্থ কিন্তু খুব গূঢ়, যে আমাদের একটি সম্মিলিত আত্মদর্শন এবং আমাদের সেলফ কনসিয়াসনেস কিন্তু তৈরি করতে হবে রিগার্ডিং হোয়াট ইজ হ্যাপেনিং ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড ইন আওয়ার সোসাইটি। ইট ইজ এ ভেরি সোশ্যাল যে ডিজিজ, এটা আমাদের কান্ট্রিতে দেখা যাচ্ছে, এবং বিভিন্ন স্বাভাবিক বলে চালিয়ে দেওয়া ঘটনার পেছনে কিন্তু অনেক অমানবিক ঘটনা ঘটছে, যেটা কিন্তু আমাদের সামনে আসছে না, এবং যেটা এই এডিটোরিয়াল পড়লে আমরা জানতে পারবো। আমি পার্সোনালি তোমাদের রেকমেন্ড করবো, প্লিজ রিড দিস আর্টিকেল বাই ইয়োর সেলফ, এবং ইউ ক্যান গেট এ নিউ ইনসাইট বাই রিডিং দিস আর্টিকেল। এডিটোরিয়াল পড়ার তাৎপর্যই কিন্তু এটা, পরীক্ষার পার্সপেক্টিভে তোমাকে হেল্প করবে, তোমাকে নতুন তথ্য দেবে এমনটা নাই। এডিটোরিয়াল রেগুলার পড়লে কিন্তু তুমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে অনেক বেশি ইভলভ করবে, ইউ উইল গেট নিউ কাইন্ড অফ পার্সপেক্টিভ। আসলে আমাদের মানুষের যে বিবর্তন হয়, মানুষ যখন উন্নতি করে বা মানুষের যখন একটা পার্সপেক্টিভ চেঞ্জ হয়, তার জায়গায় কিন্তু বেশিরভাগ সময় দরকার ইনপুট অফ নিউ নলেজ অ্যান্ড নিউ অ্যাসপেক্ট। তো সেইটা কিন্তু এডিটোরিয়াল আমাদের নিত্যদিনে সাহায্য করে। তো উইথ দিস নোট লেটস মুভ টুয়ার্ডস দ্য নেক্সট আর্টিকেল, সেটা হচ্ছে গণতন্ত্রের বিপদ। তো এই জায়গায় কিন্তু জাস্ট আমি রিড করব আর্টিকেল 142 অনুচ্ছেদের। এটা কিসের জন্য দরকার, আমরা এই এডিটোরিয়ালটা বারংবার এই সমস্ত এডিটোরিয়াল পড়েছি, যেটা হচ্ছে আমাদের তামিলনাড়ুতে যে গভর্নরের যে বিল বাতিল করা হয়েছে বা সুপ্রিম কোর্ট যে স্ট্যান্ডটা নিয়েছে সেই বিষয়ে। জাস্ট উইল রিড দ্য আর্টিকেল 142 আর্টিকেল কি, 142 আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন কিন্তু এমন একটা আর্টিকেল দ্যাট গিভস পাওয়ার টু দ্য সুপ্রিম কোর্ট রিগার্ডিং হুইচ থিং সুপ্রিম কোর্ট কিন্তু একটা ডিসক্রিশনারি পাওয়ার ইউজ করতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু কোনো ডিক্রি বা অর্ডার পাস করতে পারে ইফ সুপ্রিম কোর্ট considers that it is necessary for doing complete justice। অর্থাৎ যেখানে জাস্টিস হচ্ছে না, যেখানে একটা গ্রস ইনজাস্টিস হচ্ছে, যেখানে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ইজ ভায়োলেটিং বা ভায়োলেটেড হচ্ছে, সেই জায়গায় কিন্তু সুপ্রিম কোর্ট 142 আর্টিকেল ইউজ করতে পারে কমপ্লিট জাস্টিস পাস দেওয়ার জন্য, কোনো ডিক্রি বা অর্ডার পাস করতে পারে, এবং সেটা কি রিগার্ডিং, কোনো ম্যাটার রিগার্ডিং যেটা কিন্তু তার সামনে পেন্ডিং আছে, বা কোনো একটা দেশের মধ্যে এমন একটা ঘটনা ঘটছে সেই রিলেটেড। দ্য পাওয়ার ইউনিক টু সুপ্রিম কোর্ট অ্যালাউজ ইট টু ইন্টারভেন ইন দ্য কেসেস ওয়ার লেজিসলেটিভ এক্সিকিউটিভ অ্যাকশন ইজ ল্যাকিং অর inadequate or to ensure justice beyond mere technicalities। তো দিস ইজ দ্য আর্টিকেল 142, যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বলা হয়েছে যে আমাদের বিভিন্ন যে রাজনৈতিক মন্তব্য যখন আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নিউট্রাল অরাজনৈতিক বিভিন্ন পোস্ট আছে, যেরকম রাজ্যসভা চেয়ারম্যান পোস্ট, এই ধরনের পোস্ট যখন যে ব্যক্তি হোল্ড করবেন, he or she should be neutral with respect to giving some verdict regarding the Supreme Court while Supreme Court is using Article 142। এটা লেখা হয়েছে। নেক্সট আমরা চলে যাব নেক্সট এডিটোরিয়ালে, সেটা হচ্ছে ছুটির অনুদান। এটা কিন্তু প্রথম স্টার্টেড উইথ এ পলিটিক্যাল অ্যাঙ্গেল, যেখানে দেখা যাচ্ছে যে আমাদের বলা হয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার তারা কিন্তু গ্রীষ্মকালীন যে ছুটি বারবার স্কুলে বাড়িয়ে দিচ্ছেন, এবং এক্সটেন্ড করার ফলে কিন্তু প্রথমত একটা যে সরকারি স্কুলের ক্যালেন্ডার, সেই অনুযায়ী যে একটা পরীক্ষার ডেট ঠিক হয় বা কোন সময় কি পড়ানো হবে টিচারদের দ্বারা স্টুডেন্টকে, সেটা ঠিক হয়, সেটা কিন্তু বারংবার হ্যাম্পার হয়। এইভাবে বিভিন্ন সময় গ্রীষ্ম বর্ষায় যে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারবে না, এই অজুহাত দিয়ে বারংবার যদি আমরা এরকম ভাবে স্কুলের ছুটিগুলোকে এক্সটেন্ড করি, তাহলে সেটা শিক্ষাক্ষেত্রে কি ব্যাকফায়ার করবে, এই নিয়ে এই এডিটোরিয়ালটা। তো বলা হয়েছে এইভাবে যদি ইচ্ছা মতো ছুটি দেওয়া হয়, কোন সভ্য দেশের শিক্ষাচিত্র সেটি হতে পারে না। শিক্ষাবর্ষে ছুটির একটি নির্দিষ্ট ক্যালেন্ডার থাকে, এবং সেই মতো কিন্তু পরীক্ষার সূচি স্থির হয়, সেই মতো পাঠ্যক্রম কিভাবে শেষ করা হবে সেই প্ল্যানিং আগে থেকে করে নেওয়া হয়, এবং খুব বিশেষ কোনো পরিস্থিতি থাকলেই তবে কিন্তু তার পরিবর্তন করা যথাযথ। এই জায়গায় দাঁড়িয়ে শিক্ষকদের একাংশের কিন্তু অভিযোগ যে এইভাবে যে ছুটি এগিয়ে দেওয়া হচ্ছে, এর ফলে তাদের পক্ষে পাঠ্যক্রম শেষ করা কিন্তু দুরূহ হয়ে পড়ছে, এবং বলা হচ্ছে এই বছরে কিন্তু গরমের ছুটি এখনো পর্যন্ত অসহনীয় হয়ে ওঠেনি, যার জেরে কিন্তু একটা প্রলং ছুটি দিতে হবে।
তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হচ্ছে কি উপায়, সেই জায়গায় বলা হচ্ছে এইভাবে যদি চলতে থাকে শিক্ষা আর ব্যবস্থা কি অবস্থা হবে। তো কিছু সময় দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিকে যে শিক্ষা সংসদ জানিয়েছে যে ছুটিতে তৃতীয় সেমিস্টারে পড়ুয়াদের অনলাইন ক্লাস করতে হবে, অর্থাৎ বিকজ যে সরকার কিন্তু একাদশ বা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ট্যাব বা স্মার্টফোন তুলে দেয়, যারা সরকারি স্কুলে ক্লাস 11 বা ক্লাস 12-এ পড়ে তাদের কিন্তু ট্যাব বা স্মার্টফোন দেওয়া হয়। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে অনলাইন ক্লাস করালে সেই জায়গায় সমস্যা থেকে আমরা কিন্তু মুক্তি পাবো, এটাই এই ধারণা নিয়ে মানুষ চলছে। কিন্তু প্রশ্ন উঠছে অনলাইন ক্লাস করার সমস্যা নেই ঠিকই, কিন্তু ইন্টারনেট আজকে আমাদের দেশ তথা আমাদের রাজ্যে এমন অনেক প্রত্যন্ত গ্রামগঞ্জের অঞ্চল আছে যেখানে কিন্তু মোবাইল পরিষেবা এখনো ভালোভাবে পৌঁছায়নি। সেই অঞ্চলের পড়ুয়ারা কি করবে? প্রশ্ন উঠেছিল যে অতিমারিকালী দেশে ডিজিটাল ডিভাইড এই তত্ত্বটি সারমর্মে প্রতিষ্ঠিত করেছিল, অর্থাৎ ডিজিটাল ডিভাইড এই কনসেপ্টটা আমরা কিন্তু খুব ভালোভাবে জানি যে আমাদের কান্ট্রিতে কিন্তু সবার কাছে ইকুয়াল অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট নেই, অ্যান্ড দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই এডিটোরিয়ালটা লেখা হয়েছে যে শিক্ষার কিন্তু দৈন্য দশা এইভাবেই বেড়ে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু বলা হচ্ছে স্মার্টফোন থাকলেই স্টুডেন্টরা পড়বে এইরকম আশা অলিক। ছেলেরা পরিবারের উপার্জনের কাজে হাত লাগাবে এবং মেয়েরা দেখা যাবে গৃহস্থালির কাজে হাত লাগাচ্ছে, থাকবে না একবেলা ভরপেট গরম খাবারের আশ্বাসটুকু। ছুটি বিলাসী সরকার আর কবে এই দিকগুলো নিয়ে ভাববে? অর্থাৎ এখানে ক্রিটিসাইজ করা হয়েছে সরকারকে, তার এই ডিসিশন যেখানে গ্রীষ্মকালীন ছুটিকে কিন্তু এক্সটেন্ড করা হয় বারংবার। এই হচ্ছে আমাদের টোটাল এডিটোরিয়ালটা বাংলার। এরপর আমরা চলে যাব হিন্দু এডিটোরিয়ালে এবং হিন্দু নিউজ পেপারটা আমরা দেখে নেব যে হোয়াট আর দ্য মেন ইম্পর্টেন্ট নিউজ। তো প্রথমত কালকে আমরা জানি যে অ্যামিড ইন্ডিয়া পাকিস্তান টেনশন আফটার দ্য পেহেলগাম টেরর অ্যাটাক, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে টেনশন কিন্তু কন্টিনিউয়াসলি এসকেলেট হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে কারেন্ট এয়ারফোর্স চিফ আছেন, কে আছেন নামটা পড়ে রাখবো, চিফ মার্শাল এপি সিং, তিনি কিন্তু প্রাইম মিনিস্টারের সাথে মিট করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি কি ফিউচারে স্টেপ নেওয়া যেতে পারে সেই নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। এইটুখানি এই আর্টিকেলে লেখা হয়েছে। অলরেডি আমরা দেখেছি যে ইন্ডিয়া কিন্তু একটা রেসপন্স, ইন্ডিয়ান কান্ট্রি, ইন্ডিয়ান সিটিজেনরা কিন্তু একটা রেসপন্স ওয়েট করছে যে ইন্ডিয়া কি করবে ইন রেসপন্ডিং টু দ্য পেহেলগাম টেরর অ্যাটাক। অলরেডি কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে বিভিন্ন ডিপ্লোম্যাটিক মেজার্স নেওয়া হয়েছে, লাইক ইন্দাস ওয়াটার ট্রিটিকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে এবং অফিসিয়াল সোর্স যেটা বলছে ইন্ডিয়া ওয়াজ ইন দ্য প্রসেস অফ কন্ট্রোলিং অ্যান্ড রিডিউসিং দ্য ফ্লো অফ ওয়াটার থ্রু দ্য বাগলিহাট ড্যাম। এটা খুব ইম্পর্টেন্ট, তাহলে এটা আমাদের স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে। বাগলিহাট ড্যাম কিন্তু চেনাব নদীর ওপর অবস্থিত এবং কিষানগঙ্গা ড্যাম যেটা ঝিলাম নদীর ওপর অবস্থিত জম্মু কাশ্মীরের, সেগুলোর মধ্যে থেকে যে ওয়াটার পাকিস্তানে ফ্লো হচ্ছিল সেগুলোকে কিন্তু আস্তে আস্তে রিডিউস করা হচ্ছে অ্যালং উইথ দ্য কমপ্লিটলি ইন্দাস ওয়াটার ট্রিটিকে কিন্তু স্টপ করে দেয়া হয়েছে। হাউএভার দে কুড কনফার্ম দ্যাট ইফ সাচ মেজার্স হ্যাভ এই ধরনের মেজার যেগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু আদেও কতটা ফল দেবে সেইটা একটা জায়গা। অ্যালং উইথ দ্যাট কিন্তু কালকে এয়ারফোর্স চিফ কিন্তু মিট করেছেন প্রাইম মিনিস্টারকে। উইথ দিস নোট নেক্সট যে নিউজটা আছে সেটা হচ্ছে, দেখো এখানে একটা খেলার ইনাগুরেশন হচ্ছে, সেটা হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 পাটনাতে, বিহারের পাটনাতে এটা কিন্তু হবে। তো সেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের, স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট যেটা হচ্ছে ইসরায়েল ওয়াজ রেসপন্স টু দ্য মিসাইল অ্যাটাক বাই দ্য হাউথিস। এখানে কিন্তু ইয়েমেনের একটা যে ইরান ব্যাকড একটা রেবেল গ্রুপ হচ্ছে হাউথি বা হুথি কমিউনিটি। তো এই হুথি কমিউনিটি কিন্তু গতকাল ইসরায়েলের মিসাইল অ্যাটাক করেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইসরায়েল কিন্তু করসপন্ডিং রেসপন্স দিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা আর একবার দেখে নেব যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল প্রবলেম। আমরা যদি আমাদের মিডল ইস্ট কান্ট্রিকে দেখি, দিস ইজ ইরান অ্যান্ড দিস ইজ ইয়েমেন, এই দুটোকে নিয়ে, এবং দিস ইজ ইসরায়েল, ঠিক। গালফ অফ এডেন হচ্ছে ইয়েমেন এর কাছ দিয়ে গেছে এবং ইয়েমেনের কাছ দিয়ে আর একটা স্ট্রেট গেছে, সেটা হচ্ছে রেড সি এবং গালফ অফ এডেনের মাঝখানে আছে কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেট যেটাকে বলা হয় বাব এল মান্ডেব। ওকে, ক্লিয়ার। এবং এখানে হচ্ছে সুয়েজ ক্যানাল যেটা কিন্তু মেডিটেরিয়ান সি কে রেড সি থেকে ডিফারেন্ট করে বা কানেক্টিং পাস যদি আমরা ধরি, দিস ইজ দ্য সুয়েজ ক্যানাল। এবার যদি আমরা দেখি হোয়াট ইজ
এবার ইয়েমেনের যদি আমরা সিনারিওটা দেখি তাহলে দেখবো ইয়েমেন কিন্তু মিডল ইস্টে লোকেটেড, একটা সাউদার্ন মোস্ট টিপ অফ দ্য আরাবিয়ান পেনিনসুলা আমরা দেখবো, এই যে সাউদার্ন মোস্ট টিপে এটা অবস্থিত এবং বর্ডার্ড বাই কি সৌদি আরব, ওমান এবং কোস্ট লাইনে আছে কিন্তু রেড সি, গালফ অফ এডেন এবং আরাবিয়ান সি আছে, এই যে দিস ইজ দ্য আরাবিয়ান সি। নাও বাবেল মান্ডেব কি? বাবেল মান্ডেব হচ্ছে একটা স্ট্রিট যেটা কিন্তু জিবুতি এবং ইয়েমেনের মাঝখানে আছে। দেখো এইদিকে হচ্ছে আফ্রিকান কান্ট্রি জিবুতি এবং ইয়েমেনের মাঝখানে এই বাবেল মান্ডেব অবস্থিত। এটা কিন্তু একটা কি মেরিটাইম চোক পয়েন্ট হিসাবে কাজ করে, যেটা ইন্ডিয়ান ওশিয়ানের কে কানেক্ট করে উইথ দ্য মেডিটেরিয়ান সি এবং রেড সি এবং সুয়েজ ক্যানেলের মাধ্যমে এটা কিন্তু একটা ক্রুশিয়াল গ্লোবাল ট্রেড হিসাবে ফাংশন করে। এবার এই যে হুতি কমিউনিটি, এটা কি কমিউনিটি? এটা একটা কিন্তু সিয়া মিলিটেন্ট গ্রুপ যারা কিন্তু ইয়েমেনের নর্থ ওয়েস্টার্ন পার্টে রিসাইড করে এবং এরা কিন্তু মেনলি ব্যাকড বাই দ্য ইরান গভর্নমেন্ট এবং দে আর ব্যাকড বাই ইরান অ্যান্ড দে আর দ্য পার্ট অফ দ্য অ্যাক্সিস অফ রেজিস্টেন্স, একটা ইরানিয়ান সাপোর্টেড মিলিটেন্ট গ্রুপ এবং এরা টার্গেট করে কিন্তু ইসরায়েলকে, ইসরায়েল লিঙ্ক শিপকে, যেটা কিন্তু এই বাবেল মান্ডেব দিয়ে পাস করছে। কেন? অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে ইসরায়েল কিন্তু যে গাজাতে যে অ্যাটাকটা হয় ইসরায়েলের, সেই ডিফারেন্ট ইস্যু, ইট ইজ এ ডিফারেন্ট ইস্যু অ্যান্ড শুড বি ডিসকাসড ইন দ্য ডিফারেন্ট ক্লাস, কিন্তু জাস্ট এটা মনে রাখো ইসরায়েল গাজা প্যালেস্টাইন যে কনফ্লিক্টটা চলে সেইটার রাগের সময়, মানে সেটার রাগের প্রভাব হিসাবে যখন কোন ইসরায়েলি শিপ এই বাবেল মান্ডেব দিয়ে পাস করে তখন কিন্তু জানা যায় বা দেখা যায় ইয়েমেনের এই যে হুতি কমিউনিটি তারা কিন্তু ইসরায়েল শিপের উপর অ্যাটাক করে। সো দিস ইজ দ্য বেসিক নিউজ। অলরেডি আমি একটা ক্লাসে এই হুতি কমিউনিটি, ইয়েমেন এবং এখানে যে ইউএস এর যে পাওয়ার ডাইনামিক্স কাজ করে সেগুলোকে নিয়ে ডিসকাস করেছিলাম। হোপফুলি তোমরা সেই ভিডিওটা দেখেছো। নাও আমরা যদি নেক্সট পোর্শনে চলে আসি, সেটা হচ্ছে পরের আর্টিকেল আমরা দেখবো। এরপর আমরা চলে যাব নেক্সট আর্টিকেল, আমরা স্ক্রল ডাউন করে নেব। হ্যাঁ, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল। বিগত কিছুদিন ধরে নিউজে আসছিল বাট আমি স্কিপ করেছি ডিটেলড অ্যানালিসিস, বাট টুডে ইজ আ ডে যেখানে বলা হচ্ছে সেন্ট্রালস হেল্প সর্ট টু সলভ পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা ওয়াটার কনফ্লিক্ট। কি সমস্যাটা হয়েছে দেখো, অ্যাকচুয়ালি সতলুজ আর বিয়াস ইম্পর্টেন্ট দুটো ট্রিবিউটারি অফ দ্য ইন্দাস রিভার। ইন্দাসের 5টা মোট ট্রিবিউটারি আছে, ঝেলাম, চেনাব, বিয়াস, রাবি এবং সতলুজ। এই বিয়াস এবং সতলুজ রিভার এর মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে পাঞ্জাব এবং হরিয়ানাকে নিয়ে। অ্যাকচুয়ালি হরিয়ানা ইজ ডিমান্ডিং মোর ওয়াটার ফ্রম দ্য পাঞ্জাব। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু পাঞ্জাবকে বলছে টু অ্যাকসেপ্ট দ্য ডিসিশন কি যে সিঙ্গেল মানে যাতে যে হরিয়ানা যে এক্সট্রা জল ডিমান্ড করছে পাঞ্জাবের থেকে সেটা যেন হরিয়ানাকে দিয়ে দেওয়া হয়। নাও পাঞ্জাব এবং হরিয়ানার এই ওয়াটার ডিসপুট নিয়ে একটা পার্টিকুলার বোর্ড আছে যেটাকে বলা হয় ভাগরা বিয়াস ম্যানেজমেন্ট বোর্ড। তারা কিন্তু অ্যালাউ করেছে হরিয়ানার ডিমান্ডকে টু গ্র্যান্ট 4500 cubic extra water from the Bhakra dam, সেটা কিন্তু পাঞ্জাব is supposed to give to the Haryana, কিন্তু পাঞ্জাব সেটা কখনোই চাইছে না এবং পাঞ্জাব এবং হরিয়ানা is fighting over the water but it is flowing from the হিমাচল প্রদেশ। অন্যদিকে হিমাচল প্রদেশ কিন্তু বলছে যে এই যে নদী দুটো আমাদের ওপর দিয়েও বইছে, আমরা জলের কি শেয়ার পাচ্ছি আমরা জানছি না, বাট পাঞ্জাব এন্ড হরিয়ানা is conflicting। এবার আমরা ডিটেলসটা দেখে নেব যে Punjab Haryana water dispute tensions rise over the Bhakra Bias board decision. First of all, কোনটা ট্রিগার করেছে এই স্ট্যান্ড অফকে? প্রথম ক্রাইসিস শুরু হয় এপ্রিল 23 তে, যখন কিন্তু হরিয়ানা ডিমান্ড করে টোটাল 8500 কিউসেক ওয়াটার ফ্রম দ্য ভাগরা নাগাল প্রজেক্ট। ভাগরা নাগাল ইজ অ্যান ইম্পর্টেন্ট রিভার প্রজেক্ট, সেটা কিন্তু আমাদের এই পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং হরিয়ানার একটা কম্বাইন্ড প্রজেক্ট। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ভাগরা নাগাল প্রজেক্ট কোন নদীর ওপর অবস্থিত। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পাঞ্জাব 4500 কিউসেক এক্সট্রা ওয়াটার কিন্তু ডিমান্ড করছে ফ্রম দ্য পাঞ্জাব, কিন্তু পাঞ্জাব রিফিউজ করছে এই রিকোয়েস্টকে এবং রেফার করেছিল এই ম্যাটারকে ভাকরা বিয়াস ম্যানেজমেন্ট বোর্ডের কাছে। কিন্তু ভাকরা বিয়াস ম্যানেজমেন্ট বোর্ড মানে বোর্ডে যে মিটিং হয় সেই মিটিং এ কিন্তু দেখা গেছিল যে হরিয়ানা, রাজস্থান, দিল্লি কিন্তু ভোট করেছে ইন ফেভার অফ রিলিজিং এক্সট্রা ওয়াটার টু হরিয়ানা, বাট হিমাচল প্রদেশ কিন্তু অ্যাবস্টেন করেছে এবং নিউট্রাল পার্সপেক্টিভে থেকেছে। হিমাচল প্রদেশ কোনো রকম ভোটদান করেনি, কারোর সপক্ষেও না কারোর বিপক্ষেও না। নেক্সট পাঞ্জাব কিন্তু অপোজ করেছে দ্য মুভ অ্যান্ড রিফিউজ টু ওপেন অ্যান অ্যাডিশনাল যে গেট অ্যাট দ্য নাঙ্গাল ড্যাম।
এরপর লিগাল অ্যাকশন কি হয়েছে, হরিয়ানা কিন্তু বলছে যে ইন রেসপন্স টু পাঞ্জাব রেজিস্ট্যান্স হরিয়ানা গভর্নমেন্ট কিন্তু অ্যানাউন্স করেছে ইট উড মুভ টু দ্য সুপ্রিম কোর্ট টু সিকিউর ইটস ফেয়ার শেয়ার অফ ওয়াটার। অন্যদিকে পাঞ্জাব গভর্নমেন্ট কিন্তু বলেছে যে এটা আমরা যেটা ডিসিশন নিচ্ছি আমাদের এটা একদম লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক, এবং বিবিএমপি অর্থাৎ এই যে ভাগড়া বিয়াস ম্যানেজমেন্ট বোর্ডের যে ডিসিশন সেটা হচ্ছে আনপ্রেসিডেন্টেড অ্যান্ড সেখানে কিন্তু প্রপার শেয়ারিং অফ ওয়াটার হয়নি এবং আমরা কিন্তু এক ফোঁটা এক্সট্রা জলও হরিয়ানাকে দেব না। সো দিস ইজ দ্য ইস্যু, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ইস্যুটা কিন্তু দেখা যাচ্ছে প্রায় 1966 এর রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস করানোর পর যখন পাঞ্জাবকে আনডিভাইডেড পাঞ্জাবকে ভাঙা হয়েছিল এবং হরিয়ানাকে ইন্ডিপেন্ডেন্ট স্টেটহুড দেওয়া হয়েছিল তখন থেকে এই প্রবলেমটা দাঁড়িয়ে আছে। কারেন্টলি আমরা যদি দেখি 1981 একটা এগ্রিমেন্ট হয় বিটুইন পাঞ্জাব, হরিয়ানা এবং অলসো বিটুইন রাজস্থান। সেখানে দেখা গিয়েছিল যে এটা তৈরি হয়েছিল ভাকরা বিয়াস ম্যানেজমেন্ট বোর্ডের প্রপোজালের উপর ভিত্তি করে, যেখানে দেখা গেছিল টোটাল যে নদী বিয়াস এবং সতলুজ রিভার তার 17.7 মিলিয়ন একর ফিট এই জলটা সারপ্লাস ছিল এবং অ্যালোটেড শেয়ার কি ছিল, পাঞ্জাব 4.22 MAF, হরিয়ানা 3.50 MAF এবং রাজস্থান 8.60 MAF জল পাবে। MAF stands for million acre feet. So hopefully you understand the entire thing. নাও এরপর আর কোনো আর্টিকেল এখান থেকে খুব একটা ইম্পর্টেন্ট নেই যেটা আমাদের পড়ার প্রয়োজনীয়তা রয়েছে। নাও এবার আমরা এডিটোরিয়ালে চলে আসবো। নট রিভেঞ্জ অর রিটেলিয়েশন বাট এ প্যারাডাইম শিফট, এটা পেহেলগাম ইস্যু নিয়ে লেখা। বারংবার আমরা এই এডিটোরিয়াল ডিসকাশন করেছি, আমি আজকে এটা ডিসকাশন করব না। ইন্ডিয়া মাস্ট রিথিঙ্ক ইজ আর্টিক আউটলুক, আমরা কিছুদিন আগেই নিউ আর্টিক পলিসি নিয়ে একটা এডিটোরিয়াল বেরিয়েছিল, সেটাকে ডিটেলসে ডিসকাস করেছিলাম। সেই ডিসকাশনের মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো আলোচনার বিষয় ছিল, এবং যেমন নর্দার্ন সি রুট কি সেইগুলো নিয়ে আমরা কি কি ভাবে আমাদের সায়েন্টিফিক রিসার্চ ইন দ্য আর্কটিক রিজিয়ন বাড়াতে পারি সেই বিষয়ে আলোচনা ছিল। তো এটা তোমাদের টাস্ক থাকলো, তোমরা এটা নিজেরা রিড করবে, ঠিক। নেক্সট যে জায়গাটা, এই আর্টিকেলটা আমরা গতকাল কিন্তু নিউজ পেপারে পড়েছিলাম অলরেডি, যে আমাদের কিন্তু জিএসটি কালেকশন কিন্তু এক্সেপশনাল এবং ট্রিমেন্ডাসলি রাইজ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই এডিটোরিয়ালটা লেখা আছে যে ইট ইজ এ টেম্পোরারি রেসপাইট, আমাদের কিন্তু ডোমেস্টিক কনজাম্পশনকে বাড়াতে হবে যদি আমরা গ্রোথ স্ট্র্যাটেজিকে এনহান্স করতে চাই। উইথ দিস নোট খুব বেশি আলোচিত বিষয় নিয়ে আমরা কয়েকটা জায়গা দেখে নেব। যে ইন্ডিয়ার গুডস এবং সার্ভিস ট্যাক্স কালেকশন এপ্রিল মাস has consistently hit the record high. আমরা যদি 2017 এ জিএসটি কে ইন্ট্রোডাকশন যদি দেখি, সিন্স দ্য টাইম অফ 2017 জিএসটির কিন্তু প্রজেকশন ইজ ট্রিমেন্ডাসলি হাই। এপ্রিল কিন্তু কোনো ওয়াজ নো ডিফারেন্ট generally because of the businesses tallying their books and completing their financial year এর ট্যাক্স কমিটমেন্ট। এখানে বলা হয়েছে অলদো এপ্রিল মাসে কিন্তু দেখা যাচ্ছে ইয়ার এন্ডিং হয়, ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিং হয়, মার্চ মাসে কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিং হয় এবং 1 এপ্রিল থেকে নিউ ফাইন্যান্সিয়াল ইয়ার দেখা যায়। তার মানে এই যে মার্চ এপ্রিল একটা ক্রুশিয়াল মান্থ, যেখানে দেখা যায় প্রত্যেকটা বিজনেস কিন্তু তার টোটাল যে বুক সেটাকে কমপ্লিট করে, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন বেড়ে যায়, অনেক অনেক পেন্ডিং যে সমস্ত ট্যাক্স বা টাকা সেগুলোকে কিন্তু মিটিয়ে দেওয়া হয়। ফলে এপ্রিল মাসে যে জিএসটি কালেকশন বেরোবে এটার মধ্যে কিন্তু নতুন কোনো ভাবনা চিন্তা বা নতুন কোনো রকেট সায়েন্স নেই। গ্রস জিএসটি কালেকশন দিস টাইম কিন্তু 2.37 লাখ ক্রোর হয়েছে, মার্কিং অ্যান্ড on year growth of 12.6% from the last এপ্রিল। তাহলে লাস্ট এপ্রিলের থেকে কিন্তু 12.6% গ্রোথ দেখা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা আরো একটা জায়গায় রাইজ দেখতে পেয়েছি, সেটা হচ্ছে জিএসটি কমপ্লায়েন্সে। স্মল বিজনেস কিন্তু জিএসটি ফ্রেমওয়ার্কের মধ্যে আসছে এবং দে ওয়ার্ক উইদিন দ্য থিন ওয়ার্ক ক্যাপিটাল। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মাস অ্যাডপশন অফ দ্য ফিনটেক হচ্ছে, যার ফলে কিন্তু জিএসটির একটা ওভারঅল গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। আনাদার কন্ট্রিবিউশন যেখান থেকে আসছে সেটা হচ্ছে এমএসএমই সেক্টর, তারা কিন্তু ফর্মাল ব্যাংকিং সিস্টেমে নিজেদের অ্যাডপ্ট করছে এবং এই সমস্ত কারণের জন্য সিন্স 2017 আস্তে আস্তে আমরা দেখছি জিএসটির কমপ্লায়েন্স কিন্তু আরো ওয়াইডার হচ্ছে। নাও what is significant this April has been 86% rise in refund issue to exporters and 20.8% increase in the GST revenue from imports। তাহলে ইম্পোর্ট থেকে জিএসটি রেভিনিউ কালেকশন কিন্তু বেড়েছে।
দিস ইজ দ্য থিং। এরপর বলা হয়েছে যে নিউ বিজনেস এডেড বাই গ্রেট ইন্টারন্যাশনাল ডিমান্ড, সেখানে কিন্তু আমরা দেখাচ্ছে যে সার্ভে দেখাচ্ছে যে আমাদের ইন্টারন্যাশনাল ডিমান্ড কিন্তু বাড়ার ফলে নতুন বিজনেস গুলো কিন্তু সাহায্যপ্রাপ্ত হচ্ছে, অ্যান্ড অর্ডার্স ফ্রম অ্যাব্রড গ্রিউ টু দ্য লার্জেস্ট ডিগ্রি ইন ওভার 14 ইয়ার্স ইন দ্য পাস্ট মান্থ অফ 2026 ফিসক্যাল ইয়ার। তাহলে আমাদের ফরেন যে সমস্ত যে অর্ডার সেগুলো কিন্তু আমাদের বাড়ছে, যেটা কিন্তু জিএসটি রেকর্ড থেকে আমরা বুঝতে পারছি। আর একটা কি বলছে, ডিমান্ড কোথা থেকে বাড়ছে? বাই আফ্রিকা, এশিয়া, ইউরোপ, ওয়েস্ট এশিয়া এবং আমেরিকা থেকে। দিস সাজেস্ট দ্যাট বিজনেস হ্যাভ scrambled to get their order in before 90 days pause on the tariff by the US ends on July 19. একটা গল্প, এখানে আরো একটা গল্প আছে যে বলা হচ্ছে ইউএসএ যে লাগানোর কথা বলছে সেই ট্যারিফ কিন্তু আপাতত 90 ডেজের জন্য হল্ট আছে। তাহলে এই 90 ডেজের মধ্যে গ্লোবাল ট্রেড কিন্তু অনেকটাই বাড়ার টেন্ডেন্সিতে আছে এবং অনেকে করার চেষ্টা করছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইন্ডিয়ান বিভিন্ন কোম্পানিজরাও কিন্তু বিদেশ থেকে প্রচুর অর্ডার পাচ্ছে। দ্যাটস ওয়াই কিন্তু জিএসটি কমপ্লায়েন্সও বাড়ছে। তাই এই জায়গাটাতেও কিন্তু আমাদের মানে খুব উপভোগ করার মতো জায়গা নেই, বরং আমাদের কিন্তু স্ট্রিংজেন্টলি জিএসটি কমপ্লায়েন্স যাতে লং টাইমে সাস্টেন থাকে সেটাকে দেখতে হবে। So this is written in the editorial. Next I will discuss in detail another very important editorial, যেটা হচ্ছে শেপিং পোর্ট অফ দ্য ফিউচার। আমরা জানি রিসেন্টলি যে ভিজিনজাম পোর্টকে ইনাগোরেট করা হয়েছে অ্যাজ দ্য মানে ইন্ডিয়াস ফার্স্ট ট্রান্সশিপমেন্ট হাব হিসাবে। এই জায়গায় দাঁড়িয়ে এই এডিটোরিয়ালটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। বাট বিফোর স্টার্টিং দ্য editorial analysis we need to understand the difference between direct shipment and transshipment. Actually দেখো, this is the port, ভিনজাম পোর্ট। এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু কেরালাতে অবস্থিত। জেড কে কিন্তু সাইলেন্টলি আমাদের সাইলেন্ট থাকবে ইন দ্য প্রোনাউন্সিয়েশন হবে কিন্তু ভিনজাম পোর্ট। ওকে, নাও সাপোজ একটা শিপ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে, সেটা যদি এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর এটা হচ্ছে ডেস্টিনেশন পয়েন্ট। এই পোর্টটা এই যে মাল বা এই যে তার গুডস মেটেরিয়ালস আছে এটা যদি ডিরেক্টলি বি পয়েন্টে গিয়ে নামায় বা সাপ্লাই দেয়, দ্যাট ইজ কল্ড আ ডিরেক্ট শিপমেন্ট। বাট ট্রান্সশিপমেন্ট ইজ দ্য থিং দ্যাট, ধরো সাপোজ ইট ইজ দ্য মিডল পয়েন্ট সি, যেখানে কিন্তু এ প্রথম সি পয়েন্টে আসছে, সেখানে হয়তো এই যে জিনিসপত্রগুলোর এক্সচেঞ্জ হচ্ছে বা নতুন এখানে জিনিসপত্র অ্যাড অন হচ্ছে বা এখানে কিছু মানে গুডস আনলোড হচ্ছে বা আনপ্যাক হচ্ছে, দেন সি পয়েন্ট থেকে এই শিপটা আবার নতুন ভাবে যাত্রা করছে এবং ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছছে। সো মিডল পাথ হিসাবে ইউজ করার জন্য এই পোর্টটাকে ডেভেলপ করা হয়েছে। কোন পোর্টটাকে? ভিনজাম পোর্ট। অর্থাৎ অনেক যে সমস্ত ফরেন শিপ তারা কিন্তু হল্ট হিসাবে আগে কলম্বো পোর্টে দাঁড়াতো, তখন এই কলম্বোর একটা অল্টারনেটিভ পোর্ট হিসাবে কিন্তু ভিনজাম পোর্টকে ডেভেলপ করা হয়েছে, যেখানে কিন্তু দে ক্যান টেক দ্য রেস্ট, দে ক্যান আনলোড দ্য materials, they can reload the materials and further move to reach the destination. So this is the transshipment. এটাই বোঝানো হচ্ছে যে মানে আমরা যদি সিম্পলি বলি কার্গো, কিন্তু একটা কার্গো ধরো সাপোজ শিপিং হচ্ছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, কিন্তু মাঝখানে সেখানে একটা সি পয়েন্টে হল্ট দিচ্ছে। কেন? ইট ইজ আনলোডেড অ্যান্ড রিলোডেড। সেখানে হয়তো কিছু জিনিসপত্রকে নামানো হচ্ছে বা কিছু জিনিসপত্রকে তোলা হচ্ছে, তখন কিন্তু তারপরে সে সি পয়েন্ট থেকে আবার যাত্রা শুরু করছে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। তো এই যে প্রসেসটাকে কিন্তু বলা হয় মিডল পাথ প্রসেসকে বলা হয় ট্রান্সশিপমেন্ট প্রসেস। নাও এবার আমরা যদি এডিটোরিয়ালটা পড়ি তখন আমরা বুঝতে পারবো যে এই যে কেরালার পোর্টটা এটা কিন্তু হিস্টোরিক্যালি ভেরি ইম্পর্টেন্ট। দ্য টাউন অফ ভিনজাম ইন দ্য কেরালা হ্যাজ প্লেড এ ক্রুশিয়াল রোল ইন দ্য হিস্ট্রি অফ দ্য গ্লোবাল মেরিটাইম ট্রেড। ইনস্ক্রিপশন ফ্রম দ্য পান্ডিয়া অ্যান্ড দ্য চোলা এরা, অর্থাৎ আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়া যে পান্ডিয়া চোলা এই যে 1129 এডির এই যে সাম্রাজ্য, সেখানেও কিন্তু এই ভিনজাম পোর্টের মেনশন আছে অ্যাজ রাজেন্দ্র চোলা পাট্টিনাম পোর্ট। খুব ইম্পর্টেন্ট নামটা, একটা পোর্ট ইন দ্য কেরালা। Historians claim that Balita, a port with considerable commercial importance, which finds mention in the 1st century AD historical travel log, একটা আমাদের হিস্টোরিক্যাল বই, এটা আমরা এনশিয়েন্ট ইন্ডিয়াতে পড়েছি, পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি, সেখানেও কিন্তু ভিজিনজামের যে মেনশন আছে বুঝতে পারি
কি ভিজিনজামের ওল্ড নেম কি বালিতা বলে ভিজিনজামকে কিন্তু মেনশন করা আছে। হাউএভার দিস হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স ফেডেড হয় আস্তে আস্তে যখন কলোনাইজেশন শুরু হয় ইন্ডিয়াতে। এই যে একটা ইম্পর্টেন্ট বালিতা পোর্ট ছিল কেরালাতে বা এই যে রাজেন্দ্র চোলা পেট্টিনাম পোর্ট ছিল সেটা কিন্তু আস্তে আস্তে তার ইম্পর্টেন্সকে নষ্ট করে ফেলে এবং দেখা যায় যে ব্রিটিশরা যখন ভারতবর্ষে আসে তখন কোচিন এবং মাদ্রাস পোর্ট কিন্তু সিগনিফিকেন্ট রোল প্লে করতো ইন দ্য ট্রানজাকশন ইন দ্য ট্রেড। ঠিক 1940s এর সময় the princely state Trivandrum commissioned a study to explore Vizhinjam's potential to set up a world class port। তার মানে 1940s এ কিন্তু ত্রিভাঙ্কর কিন্তু ফার্স্ট টাইম এই ভিজিনজাম পোর্টের কমার্শিয়াল অ্যাসপেক্টকে এক্সপ্লোর করার কাজ শুরু করে এবং ফাইনালি সেটা দাঁড়িয়েছে 80 ডিকেডস আফটার, প্রায় 80 বছর ডিলে এবং আনসার্টেনিটির পর ফার্স্ট টাইম ইন্ডিয়ার ফার্স্ট ডিপ ওয়াটার অ্যান্ড কন্টেনার ট্রান্সশিপমেন্ট পোর্ট। এবার দেখো ট্রান্সশিপমেন্টের মানে বুঝতে পারবে, সেটা স্ট্যাবলিশ হয়েছে ভিজিনজামে এবং সেটা ইনাগোরেট হয়েছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদির দ্বারা। সো দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন পার্ট। নাও দ্য পোর্ট সেটা কিন্তু লোকেটেড রয়েছে তিরুবনন্তপুরম ডিস্ট্রিক্ট অফ দ্য কেরালা। সেটা কিন্তু লিমিটেড স্কেল অপারেশন দিয়ে শুরু করা হয়েছিল জুলাই লাস্ট ইয়ারে এবং কমার্শিয়াল অপারেশন কিন্তু শুরু করেছিল ডিসেম্বরে। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে অ্যান ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। হোয়াই ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক? The port is of immense significance to India's global maritime trade. Currently, 75% of the India's transshipment cargo is handled at the ports like Colombo, Singapore and Klang. তাহলে বোঝা যাচ্ছে এই যে জায়গাটায় কলম্বো সিঙ্গাপুরের মতো জায়গায় কিন্তু ট্রান্সশিপমেন্ট করা হতো, কিন্তু ফাইনালি সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া felt the need for the transshipment facility hub both for the economic as well as the geopolitical purposes. এরপর দেখা যাচ্ছে আমাদের যে এক্সিস্টিং ইন্ডিয়ান পোর্ট আছে ভিজিনজাম কিন্তু ক্লোজেস্ট টু দ্য ইন্টারন্যাশনাল শিপিং রুট। আমরা যদি দেখি আমাদের যে ইন্টারন্যাশনাল যদি শিপিং রুট দেখি এর মধ্যে কিন্তু ভিজিনজাম ইজ ভেরি স্ট্র্যাটেজিক উইথ রেসপেক্ট টু ইটস লোকেশন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এক্সপেক্টেড কিন্তু ট্রান্সশিপমেন্ট কিন্তু এই পোর্টের একটা হিউজ বেনিফিট এই পোর্টকে দেবে। নেক্সট যেটা বলা হচ্ছে দ্য পোর্ট হ্যাজ অলরেডি মেড ইটস প্রেজেন্ট ফেল থ্রু এ নাম্বার অফ মাইলস্টোনস। কি This all-weather port is India's first greenfield port project, অর্থাৎ এটা কিন্তু ফার্স্ট গ্রিনফিল্ড প্রজেক্ট, সেমি অটোমেটিক পোর্ট এবং it also flaunts a skilled women workforce operating automated cranes, another first in India. So crane অপারেশনের জন্য কিন্তু একটা ডেডিকেটেড উইমেন ওয়ার্কফোর্স এই পোর্টে কিন্তু রান করছে। নেক্সট যে জায়গাটা নিয়ে লেখা সেটা হচ্ছে নিড ফর এ গ্লোবাল পুশ। While it is definitely a great start, there is a need to capitalize and surge ahead to reap the maximum economic benefit. So, although the start is wonderful, great, but yet need to focus further ahead in order to develop and in order to reap the maximum economic benefit from the Vizhinjam port itself. Okay, now Kerala government কিন্তু aggressively push করছে এই prestigious যে প্রজেক্টটাকে গ্লোবাল মার্কেটে, সো দ্যাট এখান থেকে কেরালা গভর্নমেন্টেরও একটা হিউজ রেভিনিউ বেনিফিট হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কেরালা স্টেট বাজেটেও কিন্তু ভিজিনজাম পোর্টকে ডেভেলপ করার জন্য স্টেটের ইকোনমিক ফিউচারকে আপলিফ্ট করার জন্য সিগনিফিকেন্টলি অ্যালটমেন্ট করা হয়েছে বা সেখানে অ্যাটেনশন দেওয়া হচ্ছে। কিন্তু এখানে দেয়ার আর স্টিল সাম চ্যালেঞ্জেস এবং সেখানে কিন্তু আরো অপরচুনিটি আছে। কি বলা হচ্ছে? কিছু চ্যালেঞ্জেস আছে which need to be addressed urgently. First কি? A push to develop the associated infrastructure in a fast paced model, অর্থাৎ অ্যাসোসিয়েটেড কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এই পোর্টকে ঘিরে তৈরি করতে হবে। ফর এক্সাম্পল 40টা শিপ যদি ছিল তখন কিন্তু সেখানে দেখা গেছিল একটা কনজেশন তৈরি হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এত হিউজ শিপকে অ্যাকোমোডেট করার জায়গায় এখনো এই পোর্টে তৈরি হয়নি, সো দ্যাট রেজাল্টেড ইন ডিলে হুইচ শুড বি অ্যাভয়েডেড ইন দ্য লং টার্ম। না নেক্সট চেকপোস্ট তৈরি করতে হবে হুইচ ইজ ক্রুশিয়াল ফর জেনারেটিং রেভিনিউ বিয়ন্ড ট্রান্সশিপমেন্ট থ্রু কার্গো অপারেশন অ্যান্ড ক্রিউ চেঞ্জ ফ্যাসিলিটি। এই আরো এক্সট্রা যে পোর্টের ফ্যাসিলিটি গুলো আছে সেগুলো আস্তে আস্তে সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এই পোর্টের তৈরি। মাচ অ্যাওয়েটেড কাস্টম অফিস কিন্তু অলরেডি জাস্ট লাস্ট মান্থ তৈরি হয়েছে। সো দিস ইজ দ্য বেসিক থিং। লাস্ট যেটা বলা হয়েছে দ্য স্টার্ট অফ ইম্পোর্ট এক্সপোর্ট অপারেশন at the Vizhinjam could significantly help boost the local economy. Kerala government had announced a Vizhinjam development zone with a focus on the developing an industrial corridor covering the nearby region. Next, there should also be efforts to promote allied businesses including shipbuilding, ship repair, crew change facilities, logistic, warehouse,
এই বাংকার ফ্যাসিলিটি এগুলো কিন্তু তৈরি করতে হবে এই পোর্ট কমপ্লেক্সের মধ্যে। নেক্সট, কেরালা গভর্নমেন্টকে কিন্তু শুড এক্সপ্লোর এনার্জি প্রজেক্টস ইনক্লুডিং ওয়েভ পাওয়ার, গ্রিন হাইড্রোজেন প্রজেক্টস নিয়ার দ্য পোর্ট। অর্থাৎ এই পোর্টের কাছে, এই যে পোর্ট এরিয়ায় যে সমুদ্র, সেখানে কিন্তু ওয়েভ এনার্জি এবং উইন্ড এনার্জিকে কিন্তু এক্সপ্লোর করার জায়গায় কিন্তু ভাবনা চিন্তা আস্তে আস্তে করতে হবে। নেক্সট, আরো একটা যে এনার্জি সেটা হচ্ছে গ্রিন হাইড্রোজেন এনার্জি প্রজেক্ট এখানে কিন্তু তৈরি করতে হবে। নেক্সট বলা হয়েছে দেয়ার ইজ অলসো এ ক্যাম্পেইন টু চেঞ্জ দ্য নেম অফ দ্য পোর্ট টু Trivandrum International Seaport Limited, but this is not needed now. Special economic zone এখানে কিন্তু তৈরি করা যেতে পারে, যেটা কিন্তু কেরালা গভর্নমেন্ট উইথ focusing on the infrastructural development can make the Vingam one of the first special economic zone, যেটা কিন্তু কেরালাতে তৈরি করা যেতে পারে এই ভিঙ্গাম পোর্টকে কেন্দ্র করে। সেটা কিন্তু ওভারঅল ইকোনমিক যেরকম একটা বুম আনবে ইন দ্য রিজিয়ন। নেক্সট যে জায়গাটা বলা হয়েছে এখানে কিন্তু ইকোনমিক জোন তৈরি করা, ফেয়ার কম্পেনসেশন দেওয়া, রিহ্যাবিলিটেশন টু দ্য ল্যান্ড ওনার্স অ্যান্ড দ্য ডুয়েলার্স ইন দ্য কেস অফ ল্যান্ড পুলিং অ্যান্ড দ্য অ্যাকুইজিশন। সেখানে কিন্তু স্টেট গভর্নমেন্টকে ইনিশিয়েটিভ নেওয়ার কথা বলা হয়েছে ফর ফার্দার ডেভেলপিং অ্যান্ড এক্সারসাইজিং দ্য ইকোনমিক পোটেনশিয়াল অফ দ্য পোর্ট। লাস্ট বলা হয়েছে ওয়েল উই হ্যাভ এ গেম চেঞ্জিং পোর্ট ready, its global success will depend on strategic intervention by the policymakers, swift adoption by businesses and the pace of informed decision making. So with this note, the writer has ended the editorial এবং এখান থেকে এন্টায়ার যে ভিঙ্গাম পোর্ট তার কি কি অপরচুনিটিস আছে, কি কি চ্যালেঞ্জেস আছে, ওয়ান্ডারফুলি রিটেন বাই দ্য অথর। সো উইথ দিস নোট টুডে ইজ দ্য এন্ড অফ দ্য ডিসকাশন। হোপফুলি নতুন কিছু জানতে পারলে কেমন লাগলো জানিও, এবং আমি আমার দিক থেকে বেস্ট দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ওই ভিডিওটাকে আর একবার ব্যাক করে দেখো, দুবার শুনো, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তো সর্বশেষে সব দিনের মতো আমি যেটা বলতে চাই, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল। অনেকে কিন্তু ভিডিও দেখো বাট ডেফিনেটলি সাবস্ক্রাইব করো না, জাস্ট সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল এবং জয়েন করো টেলিগ্রাম টু গেট দ্য পিডিএফ। এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে মেলের মাধ্যমে আমাকে সেই কোয়ারি তোমরা জানাতে পারো। উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড। এবং তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, জীবনে সফল হও, একজন ভালো মানুষ হও, এইটুকখানি আমার বলা। এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং কালকে আবারও এডিটোরিয়াল ডিসকাশনের ভিডিও তোমরা পাবে।